প্রথমবার ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে স্টার্টআপে অর্থায়নের আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণদের সাথে মতবিনিময়। চট্টগ্রামে পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। নীলফামারীতে তিস্তার পানি বইছে বিপদসীমার নিচে। সিলেট, ময়মনসিংহ অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা এবং নদী ভাঙনের শঙ্কা। ভুয়া কাগজে বিদেশ গিয়ে ১.৫ বছরে ফেরত ৫,০০০-এর বেশি অভিবাসন প্রত্যাশী। শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনের বিরুদ্ধে যোগ সাজশের অভিযোগ। রপ্তানি বাড়াতে পোশাক খাতে নগদ সহায়তা বাড়িয়ে ৫% করল বাংলাদেশ ব্যাংক। শুভঙ্করের ফাঁকি বলছেন খাত সংশ্লিষ্টরা। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। প্রথমবার ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে স্টার্টআপে অর্থায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ বিষয়ক উদ্বোধনী অনুষ্ঠানে এই আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল পাওয়া যাবে। থেকে যেটা এই যে ফান্ডটা একটা রাখা হয়েছে, আপনি অলরেডি একটা বক্তব্য শুনেছেন যে ৫ কোটি টাকার মতন টোটাল বাজেট রাখা হয়েছে এবং আমরা ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করেছি বা বলা যায় ডিসিশন নিয়েছি আমরা, যে আপনার মতন এরকম যদি উদ্যোক্তা থাকে যাকে একদম আপনি একদম ফ্রেশ স্টার্টআপ আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এটা এর ভিতর দিয়ে যেতে না হয়। চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবানে বন্যার পানি নামতে শুরু করলেও বানভাসীদের দুর্ভোগ এবং দুর্দশা এখনো কমেনি। পানি কমে যাওয়ায় অনেক বাসিন্দা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা শুরু করেছেন। চট্টগ্রামের বাঁশখালী এবং সাতকানিয়ার অনেক জায়গাতেই পানি নেমে গেলেও কোথাও কোথাও এখনো হাঁটু পানিতেই তলিয়ে আছে। পানি নামার পরও কাদা ভরা ঘর এবং বাড়ি জুড়ে ময়লা আবর্জনা নতুন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়ক যোগাযোগ পুরোপুরি সচল না থাকায় দুর্দশায় পড়া মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এদিকে কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকার বন্যার পানি নামতে শুরু করলেও বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। অনেক এলাকাতে আবার বিশুদ্ধ পানি, খাবার এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট রয়েছে। টানা ৬ দিনের বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ। বিভিন্ন জায়গায় ভেঙে গেছে সড়ক, কালভার্ট এবং ব্রিজ। অন্যদিকে তিস্তা নদীর পানি বইছে বিপদসীমার কিছুটা উপর দিয়ে। এতে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। লালমনিরহাটে তিস্তা নদীর পানি সবশেষ এখন পর্যন্ত বইছে বিপদসীমার নিচ দিয়ে। এদিকে সুনামগঞ্জেও বৃষ্টি কমায় সব কয়টি নদ নদীর পানিও কমতে শুরু করেছে, যদিও শেরপুরে বেড়েছে মৃগী নদীর পানি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন মোকাররম হোসেন এবং সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদ, এবং শেরপুরে আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। শুরুতেই মোকাররম, আপনার কাছে জানতে চাই, তিস্তা নদীর পানির এখন পরিস্থিতি কেমন দেখছেন, আর আশপাশের এলাকাগুলো নতুন করে আসলে প্লাবিত হওয়ার কোনো শঙ্কা রয়েছে কিনা? উত্তরের নদ নদীর মা, অর্থাৎ এই তিস্তাতে যদি পানি বাড়ে তাহলে আশেপাশের নদ নদীগুলোতেও পানির যে প্রবাহ সেটি বাড়ে। আজকে তিস্তা নদীর পানি মধ্যরাত থেকে বাড়া শুরু করেছিল, যেটি আসলে ভোররাত থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত ১০টা নাগাদ গত রাতে তিস্তা নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তবে সকাল ৬টায় সেটি বিপদসীমা ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে। সকাল ৭টায় এটি ৪ সেন্টিমিটারে উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং সকাল
10টা নাগাদ এটি 2 সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে এবং সবশেষ পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে সকাল 11টা নাগাদ বিপদসীমার নিচে পানি নেমেছে, এখন প্রবাহিত হচ্ছে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে। উজানের যে জলের ঢল, সেই ঢলের চাপ কমাতে তিস্তা সেচ প্রকল্পের যে জলকপাট, তার 44টি জলকপাটই খুলে রাখা হয়েছে। উজান থেকে পানি ভাটির দিকে যাচ্ছে, তবে তিস্তার বাংলাদেশ অংশের যে নীলফামারীর পরে নীলফামারীর পরে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, এই 5টি জেলার মধ্যে সব থেকে বন্যাপ্রবণ জেলা হচ্ছে লালমনিরহাট এবং কুড়িগ্রাম। এরপরেই রংপুরের একটি উপজেলা রয়েছে গঙ্গাচড়া, যে উপজেলাকে আসলে 9টি ইউনিয়নকে তিস্তা নদী স্পর্শ করেছে। তবে নিম্নাঞ্চলগুলোর মধ্যে লালমনিরহাটের যে উপজেলাগুলো আছে সেগুলো আসলে সবার আগে প্লাবিত হয়। তবে তিস্তা নদীর পানির এখন যে পরিস্থিতি, তাতে প্লাবিত হবার যে ভয় সেটি কেটে গিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে পানির প্রবাহের যে ধারা এটি অব্যাহত থাকলে বিকেল নাগাদ পানির তিস্তা নদীর যে স্রোতস্বিনী নদীর যে স্রোত সেটি স্বাভাবিক হতে পারে। তবে ভাঙন রোধের জন্য গেল 2 বছর যে ধরনের সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছিল, যার ফলে এবার ভাঙন কিছুটা কমেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও হ্রাস পেয়েছে। এখনো পর্যন্ত উত্তরবঙ্গে বলার মতো বন্যা পরিস্থিতির সৃষ্টি না হলেও এখনো সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ তিস্তা নদীর যে গর্ভ সেটি বালু পড়ে ভরাট হয়েছে, যার কারণে অল্প একটু বৃষ্টি এবং উজানের ঢলেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে তিস্তা নদী ভাঙতে ভাঙতে কোথাও 2 কিলোমিটার, কোথাও 10 কিলোমিটার পর্যন্ত চওড়া হয়েছে। এখানকার স্থানীয় অনেকেই বলছেন যে তিস্তা নদীর যে ভাঙন প্রবণতা সেটি যদি রোধ করা না যায়, তাহলে তিস্তার গ্রাসে আস্তে আস্তে আসলে অনেকগুলো জনপদ ডুবে গিয়েছে, আরো বেশ কিছু জনপদ আসলে ডুবে যেতে পারে। তারা বলছেন যে এই সমস্যার টেকসই সমাধানের জন্য তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়নের আশ্বাস ঝুলে আছে সেটি তারা বাস্তবায়ন দেখতে চান। একই সঙ্গে তিস্তার চরের যে কৃষি ফসলগুলো রয়েছে সেগুলো ডুবে গিয়েছে, যার ফলে কৃষি ক্ষেত্রেও ব্যাপক একটি ক্ষয়ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। রওশন ছিল এই মুহূর্তে তিস্তা নদীর পানির বৃদ্ধির সবশেষ খবর। আমরা এবার সুনামগঞ্জের পরিস্থিতি জানতে চাই। লিপসন, বন্যা পূর্বাভাস কেন্দ্র তো স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছিল, তবে এখন নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, মূলত যদি বলি, যেহেতু এটি হাওড়া, এখানে প্রায় 1 সপ্তাহ ধরে কিন্তু প্রায় এই পানি উন্নয়ন বোর্ড যে বার্তা দিচ্ছে যে স্বল্প মেয়াদী একটি সংখ্যা রয়েছে, যেহেতু টানা বৃষ্টিপাত হয়েছে, পাহাড়ি ঢল নেমেছে, যার ফলে কিন্তু এই অঞ্চলের যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু দ্রুত বৃদ্ধি পেয়েছিল। তবে যেহেতু গতকালকে দুপুর থেকে কিন্তু এই অঞ্চলে সূর্যের দেখা মিলেছে, পাশাপাশি আজকে সকালে কিছুটা বৃষ্টিপাত হলেও কিন্তু আমরা যদি বলি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু বিরাজ করছে, যার ফলে কিন্তু এই যে নদীগুলো সেই নদীর পানি কিন্তু আসলে কমতে শুরু করেছে। পাশাপাশি যদি বলি গত 24 ঘন্টায় কিন্তু সুরমা নদীর পানি প্রায় 11 সেন্টিমিটার কমে বিপদসীমার 34 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বন্যার যে সংখ্যা করা হয়েছিল সেটি কিন্তু আপাতত এখন নেই বললেই চলে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু পানি বৃদ্ধির ফলে যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছিল সেখানকার মানুষরা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছিলেন। তারা বিশেষ করে এই ঢলের পানিতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গ্রামের যে সড়কগুলো রয়েছে, অর্থাৎ গ্রামীণ সড়কগুলো তলিয়ে যায়, যার ফলে কিন্তু যাতায়াতের কারণে কিন্তু শিক্ষার্থী থেকে শুরু করে নানান শ্রেণীর মানুষ কিংবা গ্রামের যে প্রান্তিক মানুষ তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ে। অনেকে আসলে নৌকা যুগে কিন্তু বিভিন্ন স্থানে যেতে হচ্ছে, যেহেতু নদীর পানি কমতে শুরু করেছে, যার ফলে এই অঞ্চলে মানুষদের মধ্যে একটি স্বস্তি বিরাজ করছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন, যেহেতু আরো 24 ঘন্টা কিন্তু এই অঞ্চলে বৃষ্টিপাতের একটি সংখ্যা রয়েছে, যার ফলে কিন্তু যদি ভারতের চেরাপুঞ্জিতে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এই অঞ্চলের যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পাবে। তবে পানি বিপদ সীমার উপরে উঠলেই কিন্তু এখানকার যে গ্রামগুলো রয়েছে, অর্থাৎ দুর্গম এলাকা থেকে শুরু করে যে উপজেলাগুলো রয়েছে সেগুলো আসলে প্লাবিত হবে এবং মানুষগুলো আসলে পানিবন্দী হয়ে পড়বে, যেহেতু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে, যার ফলে কিন্তু আসলে পানি এখন কমতে শুরু করেছে। রৌশন, আমরা এবার শেরপুরের খবর জানতে চাই। সৌরভ, মৃগীসহ অন্যান্য নদ নদীর পানি প্রবাহের চিত্র এখন কেমন দেখছেন? আর নদীগর্ভে যেসব বসত ভিটা বা ফসলের আসলে ক্ষতি হয়েছে সেখানে আসলে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্যের চিত্রটাই বা কেমন? রোশন, শুরুতে জানিয়ে রাখি, শেরপুরের যে বেশ কয়েকটি নদী রয়েছে, সোমেশ্বরী, ভোগাই, চেলাখালী এবং মৃগী নদী, এই সবগুলো নদীর উৎস কিন্তু ভারতের মেঘালয় রাজ্য থেকে, এবং উজান থেকে পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে কিন্তু শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি যে সকল নদী রয়েছে সেই সকল নদীর পানি কমতে শুরু করলো। শেরপুর জেলা শহরের পাশ দিয়ে যে মৃগী নদী প্রবাহিত হয়েছে এবং এই মৃগী নদীর পানি কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে হঠাৎ করে স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং আজকে বৃষ্টি না থাকার কারণে পানির যে বন্যা পরিস্থিতি সেটি কিছুটা উন্নতি হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে শেরপুরের পৌরসভাধীন কসবা কাঠগড় এলাকার যে 6 নং ওয়ার্ডের যে ভাটিপাড়া মহল্লা রয়েছে সেখানে বেশ কয়েকটি বসত ভিটা আমরা দেখেছি যে নদী ঘুরে বিলীন হয়েছে, এবং আরো কয়েকটি বসত ভিটা কিন্তু এখন পর্যন্ত হুমকির মুখে রয়েছে, এবং সেই বসত ভিটার পাশে আমরা দেখেছি একজন
প্রাচীন শতবর্ষী একটি মসজিদ, সেটিও কিন্তু হুমকির মুখে রয়েছে। পাশাপাশি মসজিদের পাশে একটি পারিবারিক কবরস্থানও কিন্তু এই নদী ভাঙনের হুমকির মুখে রয়েছে। তবে আমরা দেখেছি আজকে সকাল থেকে বেশ কয়েকটি ওয়ার্ড পৌরসভার আমরা ঘুরেছি, সেখানে দেখেছি যে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে কৃষকরা যে ধার দেনা করে গ্রীষ্মকালীন সবজি আবাদ করেছিলেন নদীর তীরবর্তী জমিগুলোতে, সেটি কিন্তু একদমই পার নিচে তলিয়ে আছে। বিশেষ করে সামনে যেহেতু রোপা ধান আমনের একটি ধান রোপণ একটি সময় রয়েছে, সেজন্য কিন্তু গত কয়েকদিনের কৃষকরা আমরা দেখেছি যে তারা কিন্তু সদ্য রোপণ কৃত যে আমনের বীজতলা সেটি কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। তবে কৃষকরা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি পানি নেমে যায় এবং এই বন্যা পরিস্থিতি যদি উন্নতি না হয়, তাহলে সবজি ক্ষেতে যে মরক দেখা দিয়েছে এবং পাশাপাশি যে রূপা আমনের বীজতলা হয় এইগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং তারা কিন্তু দীর্ঘমেয়াদী একটি শঙ্কা এবং ক্ষতির কথা আমাদেরকে জানিয়েছেন। তবে আপনি যে জিনিসটি বলছেন যে এখন পর্যন্ত গত কয়েকদিন আগে জেলা প্রশাসন মৃগী নদীর পাড় তিনি কিন্তু পরিদর্শন করেছেন এবং আজকে সকালে আমি জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। জেলা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে শেরপুর যে খরস্রোতা নদীগুলো রয়েছে, সোমেশ্বরী, ভোগাই, চেলাখালী সহ অন্যান্য যে নদীগুলো রয়েছে, সেখানে কিন্তু ভাঙন তীব্র হওয়ার কারণে তাদের যে বরাদ্দ সেটি কিন্তু একটু সংকট দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে গত জুনে একটি বরাদ্দ চেয়ে পানি উন্নয়ন মন্ত্রণালয় কিন্তু একটি তারা পত্র প্রেরণ করেছেন। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি এখানে অর্থের একটি যোগান পাওয়া তাহলে হয়তো এই মৃগী নদীর পাড়ে যে সকল বসত ভিটা হুমকির মুখে রয়েছে এবং ফসলের জমি ভাঙনের মুখে রয়েছে, সেখানে কিন্তু একটি জিও ব্যাগ সহ অন্যান্য উপকরণ দিয়ে এই ভাঙন তারা ঠেকাতে পারবেন। তবে আমি জেলা কৃষি বিভাগের সাথে কথা বলছি, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যারা যে পৌরসভার যারা কৃষক রয়েছে তাদের একটি প্রণোদনা কর্মসূচির আওতায় তাদেরকে সহযোগিতা করে এবং যে সকল কৃষক এই রোপা আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে ধান বীজ দেওয়া হবে এবং জেলা প্রশাসন থেকে বলেছে তারা বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তারা হাতে রেখেছেন। তো রোশন, এই ছিল শেরপুরের মৃগী নদী থেকে শেরপুরের বন্যা পরিস্থিতি এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সর্বশেষ চিত্র আমার কাছে। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে নদীর পানির বৃদ্ধির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এ যেন সর্ষের মধ্যেই ভূত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। রিক্রুটিং এজেন্সি এবং বিশেষ চক্রের যোগসাজশে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিদেশে পার হয়ে যাচ্ছেন কিছু যাত্রী। তবে গন্তব্য দেশের ইমিগ্রেশন তথ্যের গরমিল পেলেই ফেরত পাঠায় এমন যাত্রীদের। গেল ১.৫ বছরে ৫,০০০-এর বেশি যাত্রী এভাবেই দেশে ফিরে এসেছেন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন ভুয়া কাগজপত্রে ইমিগ্রেশন পার হওয়া রাষ্ট্রের জন্য হুমকি। বিস্তারিত দেখুন কামরুল হাসান জনির বিশেষ প্রতিবেদনে। সম্প্রতি বিমানবন্দর থেকে মালয়েশিয়ার ৭১ যাত্রী উধাও হওয়ার ঘটনার সূত্র ধরে এখন টেলিভিশন অনুসন্ধান শুরু করে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইমিগ্রেশনে গেলে পাওয়া যায় এমন সত্যতাও। স্পাউস ভিসায় সৌদি আরব যাচ্ছিলেন কুষ্টিয়ার শম্পা। দেশটিতে থাকা এক প্রবাসীর সঙ্গে বছর ২ আগে মোবাইলে বিয়ে হয়েছে জানালেও দেখাতে পারলেন না প্রয়োজনীয় কোনো কাগজপত্র। হাজবেন্ডের কাছে এসেছেন, এটার কোনো প্রমাণ, কোনো কিছু, কোনো ছবি আছে আপনার হাজবেন্ডের? না, আমার ফোনটা তো বাসায় রেখে আসছি, আমার বাসায় তো টাচ ফোন নাই। পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের যাত্রী মামুন রেজার ভিসায় লেখা কারখানা শ্রমিক, কিন্তু জিজ্ঞাসাবাদে যাত্রার সঠিক উদ্দেশ্য জানাতে ব্যর্থ হন এই যাত্রী। আফ্রিকার আরেক যাত্রী সাত্তার মোল্লাকেও অফলোড করা হয় একই অভিযোগে। ওইখানে তো ওয়ার্ক পারমিট বলে হয় না, ওই দেশে রেসিডেন্সিয়াল পারমিট হয়। অফলোড হওয়া নেপালগামী কয়েকজন যাত্রী জানালেন তারা পেশায় বিরিয়ানি ব্যবসায়ী, বাসের হেল্পার ও গাড়ি চালক। সন্দেহজনক হওয়ায় এদের যাত্রাও আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। দেশে ব্যবসা করি, নাম কি বিরিয়ানি। যেরকম বাংলাদেশে গাড়ি চালিয়েছি, যেমন অনেক জায়গায় ঘুরছি, সব জায়গায় তো মনে করেন দেখা হয়েছে, মানে মন চাইলো যে একটা কোথাও ঘুরি। যমুনা ফিউচার আছে না, ওখানে এক লোক করেছি, ইন্ডিয়ান ভিসা করে ওরা, ওখানের মাধ্যমে ভিসা টিকিটে সব মিলে ৬০,০০০-এর মতো। প্রতিদিন নকল ভিসা, ভুয়া হোটেল বুকিং, পাসপোর্টে পর্যাপ্ত ডলার এন্ডোস না থাকা সহ তথ্যের গরমিলে অফলোড হন কিছু যাত্রী। গেল ১.৫ বছরে ঢাকা থেকেই কেবল ৯,৫০০-এর বেশি যাত্রী অফলোড হয়েছেন। এদের বড় অংশই মালয়েশিয়ার যাত্রী ছিলেন। আমাদের সিস্টেমের মাধ্যমে ইমিগ্রেশন হবে না, কারণ তার সন্দেহজনক যাত্রার কারণে তার অফলোড হয়েছে। পাসপোর্ট অফলোড থাকা অবস্থায় উনি যেতে পারেন না। অভিযোগ আছে বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজপত্র নিয়েও বিশেষ কোড ব্যবহার করে বিদেশে চলে যাচ্ছেন কিছু যাত্রী। গেল ১.৫ বছরে ৭টি দেশ বিমানবন্দর থেকেই এমন ৫,০০০-এর বেশি যাত্রীকে ফেরত পাঠিয়েছে। এতে প্রশ্নের মুখে পড়েছে দেশের ইমিগ্রেশনের যাচাই বাছাই প্রক্রিয়া। বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করে যখন চলে গেল
ওই দেশে তার গন্তব্যের দেশে সেখান থেকে যদি ব্যাক করে, তাহলে আমার দেশের ইমিগ্রেশনের তৎপরতা, আমার দেশের ইমিগ্রেশনের যে যাচাই বাছাই প্রক্রিয়া, এটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। বেশিরভাগই কিন্তু যাচ্ছে ভিজিট ভিসায়। তবে চলতি বছর ভুয়া কাগজপত্রের কারণে বিমানবন্দর পুলিশ 64 যাত্রীকে মামলা দিয়েছে জানালেও কিভাবে কতিপয় যাত্রী ইমিগ্রেশন পার হয়ে যান এই প্রশ্নের মুখোমুখি হলে ইমিগ্রেশন অপারেশনসের ভারপ্রাপ্ত বিশেষ পুলিশ সুপার কামরুল ইসলাম ক্যামেরায় কথা বলতে রাজি হননি। অনুমতি ছাড়া এখানে আমি কেউ কথা বলবেন না। আচ্ছা, আপনি তাহলে একটু আপনি শুধু প্রসেসটা বুঝে যান, বক্তব্য এই মুহূর্তে কেউ দেবে না। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন শ্রমিক প্রেরণকারী দেশ হিসেবে ভুয়া কাগজপত্র নিয়ে দেশের ইমিগ্রেশন পার হওয়া রাষ্ট্রের জন্য হুমকি। এই পুরো অভিবাসন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত, তারা পাচারকারী নামে হোক, তারা স্মাগলার হোক, বা তারা রিক্রুটিং এজেন্সি হোক, ইমিগ্রেশন, এরা প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত, তারা প্রত্যেকে এখান থেকে টাকা অর্জন করছে। ইমিগ্রেশনের এমন অবহেলা ও বডি কন্ট্যাক্টের মতো অভিযোগ বিদেশের কাছে নেতিবাচক ধারণা তৈরি করছে, পাশাপাশি ঝুঁকিতে ফেলছে অভিবাসী শ্রমিকদের। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। দায়িত্ব নেওয়ার পর একটি ভঙ্গুর অর্থনীতি এবং দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো উত্তরাধিকার সূত্রে পেয়েছে সরকার। তাই অর্থনীতি পুনরুদ্ধারে পুনর্গঠন এবং পুনর্নির্মাণের পথ বেছে নেওয়া হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে চলমান অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি আরও বলেন, 2030 সালের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের বার্ষিক ঘাটতি $132 বিলিয়ন বেশি। মূলত পরিচ্ছন্ন জ্বালানি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অবকাঠামো খাতে এই অর্থায়ন প্রয়োজন। We have therefore adopted a 3R strategy: recovery, restoration and reconstruction, to restore stability and lay the foundation for sustainable development. Mr. President, Bangladesh faces an annual SDG financing gap of over $132 billion until 2030, mostly for clean energy SDG 7, economic growth SDG 8, and infrastructure SDG 9. জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির হিস্সা রয়েছে, তাই গণঅভ্যুত্থানের চেতনা জনগণের মাঝে ছড়িয়ে দিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান পালন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা জয়দুর রহমান। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানিয়েছেন, ঢাকা শহরের বর্জ্য থেকে আমিনবাজারে 25 বছর মেয়াদী বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা 2028 সালে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। উনি যাবেন, উনি মামলা ফেস করবেন, উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। সো একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে, সেটা যেন বহাল থাকে। বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। পোশাক খাতে নগদ সহায়তা 1.5% থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 5%। বাংলাদেশ ব্যাংক বলছে, রপ্তানি বাড়াতে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তবে একে শুভঙ্করের ফাঁকি বলছেন খাত সংশ্লিষ্টরা। আর অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী প্রণোদনা অর্থনীতির জন্য বয়ে আনবে না কোনো ভালো সুফল। দেখুন নাইম কামালের বিশেষ প্রতিবেদন। তৈরি পোশাক সহ বর্তমানে 43 ধরনের পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা দেয় সরকার। এর মধ্যে পোশাক রপ্তানিতে প্রণোদনা দেওয়া হচ্ছে 1.5%। তবে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে তা 3 গুণেরও বেশি বাড়িয়ে 5% করা হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। তথ্য বলছে, দেশীয় বস্ত্রে বিকল্প নগদ সহায়তার বাইরে ইউরো অঞ্চলে বস্ত্র রপ্তানিতে অতিরিক্ত বিশেষ সহায়তা 0.50% এবং নিট, ওভেন ও সোয়েটার সহ তৈরি পোশাকের সব ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত 3% বহাল থাকছে। এছাড়া অন্যান্য খাতে প্রণোদনার হার একই থাকছে।
ব্যাংক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা বলছে, রপ্তানিমুখী এ খাতে স্বস্তি ফেরাতে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যদি লোকাল বাজার থেকেই সুতা অথবা বস্ত্র সংগ্রহ করেন এবং সেটা রপ্তানি হয়ে থাকে পরবর্তী ধাপ অতিক্রম করে, তবে তার বিপরীতে বিদ্যমান যে ক্যাশ ইনসেন্টিভের হার 1.5% ছিল সেটা বৃদ্ধি করে 5% উন্নীত করা হয়েছে। আশা করি আমাদের এটার ফলে আমাদের একেবারে স্পিনিং থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত প্রতিটি সেক্টরই উপকৃত হবে। তবে 3 গুণের বেশি প্রণোদনাতেও সন্তুষ্ট নয় খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, কাগজে কলমে 5% বলা হলেও এর আড়ালে রয়েছে শুভঙ্করের ফাঁকি। বেশি দামে লোকাল সুতা কেনার কারণে আমরা আসলে এই টাকাটা সরকার আমাদেরকে ইনডাইরেক্টলি ভর্তুকি দেয়। ভর্তুকির আসলে টেক্সটাইল যারা নাকি সুতা উৎপাদন করে তাদেরকে দেওয়া হয়, কিন্তু স্পিনিং গুলা এই সার্কুলার আসার সাথে সাথেই 10 থেকে 15% সুতার দাম বাড়ায় ফেলছে। ফলে ছোট এবং মাঝারি গার্মেন্টস গুলো আসলে এই সার্কুলারের কারণে উল্টো ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। ম্যাক্সিমাম ক্যালকুলেশন আগে হতো যে 80 টাকা পর্যন্ত আমার কাপড়ের দাম হিসাব করতে পারতাম বা এরকম লাগতো আমাদের। এখন 80 টাকা লাগলেও আমাকে ইনসেন্টিভ দেবে 70 টাকার উপরে। ফলে আগে ছিল 80 টাকার 5%, এখন এগুলো 70 টাকার 5%। তবে অর্ধ শতাব্দী ধরে চলতে থাকা রপ্তানির এই খাত কেন নিজেদের পায়ে দাঁড়াতে পারছে না, সেই প্রশ্ন তুলে অর্থনীতিবিদরা বলছেন, এভাবে প্রণোদনা অব্যাহত রাখা অর্থনীতির জন্য সুখকর নয়। স্বল্প সময়ে হয়তো কিছুটা সুফল দিতে পারে, কিন্তু যদি আমরা একটা যেটাকে আমরা বলতে পারি যে সাস্টেইনেবল একটা যদি সুফল পেতে চাই, টেকসই সুফল যদি হয়, তাহলে কিন্তু তৈরি পোশাক খাতটাকে আমাদের নিজস্ব তাদের যে উৎপাদনশীলতা সক্ষমতা এইটাকে বৃদ্ধি করার কিন্তু কোনো বিকল্প নাই। তা না হলে শুধুমাত্র পণ্য প্যাকেজ বাড়িয়ে আপনি এটা ধরে রাখতে পারবেন না। ব্যবসায়ীদের সংকট কাটাতে সাময়িক প্রণোদনা দেওয়া যেতে পারে, তবে তা যেন দীর্ঘদিন অব্যাহত না থাকে সে বিষয়ে নজর দেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাঈম কামাল, এখন, ঢাকা। কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে নগরীর নওদাপাড়া, শিরোইল বাস টার্মিনাল এবং রেলগেট এলাকা থেকে কোনো বাসই এখন পর্যন্ত ছেড়ে যাচ্ছে না। তবে সরকারি বিআরটিসি বাসগুলো যথারীতি চলতে দেখা গেছে। সোমবার বিকেলে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন বিষয়ে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, বাস মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির একজন প্রতিনিধি রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাঘ বিতণ্ডা এবং হট্টগোল হয়। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি ভণ্ডুল হয়ে যায়। বৈঠক থেকে ফিরে শ্রমিকদের একটি পক্ষ সুষ্ঠু নির্বাচন পরিচালনা কমিটি গঠন না করা পর্যন্ত তাৎক্ষণিকভাবে সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। ফলে সকাল থেকেই শ্রমিকদের কর্মবিরতিতে কোনো বাসই ছেড়ে যাচ্ছে না। তবে সকাল থেকেই টিকিট কাউন্টারগুলো অধিকাংশই খোলা রয়েছে। শ্রমিকের কর্মবিরতিতে আন্তঃজেলা সহ বিভিন্ন দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বিপাকে। প্রায় 6 বছর পর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে ধর্ষণের মামলার রায় হতে যাচ্ছে আজ। সিলেটের দ্রুতই বিচার ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, কখন রায় ঘোষণা হতে পারে আর মামলার রায় নিয়ে আইনজীবীরা কি বলছেন? দেখুন, ইতিমধ্যে আসলে আজকের যে মামলাটি রায় হওয়ার কথা সেটির কার্যক্রম শুরু করেছেন সিলেটের যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, এবং ঠিক দুপুর 12টায় এই রায় পড়া শুরু হয়েছে, যেটি এখনো চলমান রয়েছে। আমরা যদি একটু দেখাই যে এই রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় আসলে যথেষ্ট পরিমাণ মানুষের উপস্থিতি রয়েছে এবং তারা সবাই পর্যবেক্ষণের জন্য অপেক্ষা করছেন যে মামলার রায় কি হতে পারে সেই বিষয়টি অপেক্ষা করছেন। আপনাদেরকে জানিয়ে রেখে 2020 সালের 25শে সেপ্টেম্বর যে ঘটনাটি ঘটে তারপর প্রায় 5 বছর 9 মাস অতিক্রম হয়েছে এবং এই 5 বছর 9 মাস শেষে আজকেই মামলার চূড়ান্ত রায় হচ্ছে। এবং আদালত সূত্রে আমরা যে তথ্যটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে গত বছরের মে মাসে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। তারপর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া করা হয়। সাক্ষ্য গ্রহণে অংশগ্রহণ করেন প্রায় 24 জন সাক্ষী এবং এর মধ্যে পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূ আছেন এবং তার স্বামী। আসামিদেরও জবানবন্দি নেওয়া হয়েছে এবং সাক্ষ্য গ্রহণকারী যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার মামলার তদন্তকালীন কর্মকর্তা এবং এমসি কলেজের এক অধ্যাপক এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক সহ সর্বমোট 24 জন আসলে সাক্ষী দিয়েছেন। তবে সাক্ষী যখন গ্রহণ করা হয় আমরা এখানে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী আছেন তাদের সাথে আমরা
কথা বলছিলাম, তারা যেটি বলছেন মামলার যে বিবাদী বিভিন্ন সময় আসলে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন এবং কোনোভাবেই তারা সেটিকে আসলে গ্রহণ করতে পারেননি। তারপরে যেহেতু আজকে মামলার রায় হচ্ছে, এই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে হয়তোবা ঘন্টা দেড়েকের মধ্যেই আমরা চূড়ান্ত যে রায়টি আসবে, আদালত যে চূড়ান্ত রায়টি দেবেন সেটির তথ্য আমরা জানাতে পারবো। তবে এর আগে জানিয়ে রাখি এই মামলাটি বহুল আলোচিত ছিল এবং ঘটনার পর সারা দেশব্যাপী মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এবং যারা আসামি হিসেবে বর্তমানে আটককৃত আছেন সবাই নিষিদ্ধ সংগঠন যে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তারই পরিপ্রেক্ষিতে সবাইকে মোটামুটি তারা ইতিমধ্যে কারাবন্দী ছিলেন এবং কারাবন্দী থাকা অবস্থায় মূলত মামলার যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। এবং আজকে আরও ঘণ্টাখানেক পরে ইতিমধ্যে যেহেতু বিচারক রায় পড়ছেন এবং ঘণ্টাখানেকের মধ্যেই আমরা যে বিস্তারিত তথ্য যেটি আছে সেটি জানতে পারবো। তো এই মামলার নিয়ে বহু আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল এবং যারা বাদীপক্ষের কাউকে এখন পর্যন্ত আমরা পাইনি, তবে হয়তোবা মামলার চূড়ান্ত রায়ের পর তাদের যে মন্তব্য কিংবা কি মামলার রায় হতে যাচ্ছে সেটি আপনাদেরকে জানাতে পারবো। প্রশ্ন এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। সিলেটের আদালতপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোলজার আহমেদ। দ্বীপ জেলা ভোলার মানুষ ভৌগোলিক বিচ্ছিন্নতায় উন্নত চিকিৎসার জন্য বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের উপরেই নির্ভরশীল থাকে। অভিযোগ উঠেছে দক্ষ জনবল ছাড়াই পরিচালিত হচ্ছে অনেক প্রতিষ্ঠান। একের পর এক ঘটছে প্রসূতি এবং নবজাতকের মৃত্যুর মতো ঘটনাও। স্থানীয়দের দাবি, গত 6 মাসে অবহেলা আর ভুল চিকিৎসার কারণেই অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। অঙ্কুর রায়ের ছবিতে বাকিটা জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। ভোলার মানুষের উন্নত চিকিৎসার ভরসা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসার সুবিধার সীমাবদ্ধতার সুযোগে জেলায় গড়ে উঠেছে অনেকগুলো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। যদিও অনেক প্রতিষ্ঠানে নেই প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স কিংবা অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ, তারপরও নিয়মিত সিজারিয়ান অপারেশন সহ ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করা হচ্ছে। বুরহানুদ্দিনের গৃহবধূ মোর্শেদা নিয়মিত চেকআপের জন্য উকিলপাড়ার মাতৃনিলয় নার্সিংহোমে গেলে নির্ধারিত সময়ের প্রায় 5 সপ্তাহ আগে ভয়ভীতি দেখিয়ে সিজার করাতে বাধ্য করে। অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতি হলে আবারও লিখিত সম্মতি ছাড়াই দ্বিতীয় অস্ত্রোপচার করা হয়। পরে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেওয়ার পর 16 জুন তার মৃত্যু হয়। তাদের অবহেলায়, তাদের এই ভুল চিকিৎসার কারণে আমি আমার বোনকে হারাইছি। এই হাসপাতাল কর্তৃপক্ষে কঠিনভাবে শাস্তি হোক। আর ওদের বিরুদ্ধে কেউ কিছু বললে সিভিল সার্জনের দ্বারা গেলে ওরা এই সব ডাক্তার সব একতাবদ্ধ হয়ে যায়। গাইনি বিশেষজ্ঞ না হয়েও অস্ত্রোপচার করায় নিহতের পরিবার মাতৃনিলয় নার্সিংহোমের স্বত্বাধিকারী মাহবুবা পারভিনের বিচারের দাবিতে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছে মাহবুবা পারভিন। আপনাকে যে বলছে রং, বললাম না আপনি কি জরিমানা, প্রধানমন্ত্রী সজরিমানা, সেটা আমি কিভাবে করবো? আমি কি সার্জন? লক্ষ লক্ষ কোটিবার মিথ্যা। ডাক্তার জীবিত আছে, আমি অপারেশন করি না, আমি কেন করবো অপারেশন? মোর্শেদা ছাড়াও ভুল রক্ত সঞ্চালনের অভিযোগে এক প্রসূতির মৃত্যু, ভুল ইনজেকশনে গর্ভের সন্তান সহ আরেক প্রসূতি, চিকিৎসা অবহেলায় 2 প্রসূতি ও 2 নবজাতকের মৃত্যুর অভিযোগ রয়েছে। গত 6 মাসে এমন ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রয়োজনীয় জনবল ছাড়াই অনেক প্রতিষ্ঠানে করা হচ্ছে অস্ত্রোপচার ও চলছে গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম। এই যে প্রতিনিয়ত মারা যাচ্ছে, তদন্ত কমিটি হচ্ছে, তদন্ত কমিটিটা সিভিল সার্জন পর্যন্ত সীমাবদ্ধ থাকছে। ভোলায় যে সংস্থাগুলো স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে সেগুলো যাতে করে আরও ভালো করে কাজ করে, সেজন্য স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে আরও উদ্যোগী হতে হবে, আরও তদারকি বাড়াতে হবে। অপচিকিৎসার ফলে রোগীর মৃত্যু হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির এই নেতা। আমাদের কমিটির মাধ্যমে এখান থেকে সুপারিশনামা পাঠাইছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা কোনো অবস্থাতেই মূল চিকিৎসা বা কিছু আছে প্রতিষ্ঠানের গাফলতি, প্রতিষ্ঠানের স্টাফদের গাফলতির কারণে এই সমস্যাগুলি হয়। অভিযোগের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান সিভিল সার্জন। অন্যদিকে নিয়ম না মানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম প্রমাণিত হলে ছাড় দেওয়া হবে না বলছেন জেলা প্রশাসক। তাদের যদি কোনো ত্রুটি থাকে সেটা যদি তদন্তে বের হয়ে আসে সেক্ষেত্রে আমরা ডিজি অফিসে লাগবে। তাদের আসলে হাসপাতালের লাইসেন্স স্থগিত হবে না বন্ধ হবে সেটা ডিজি অফিস সিদ্ধান্ত নেবে। এক্সক্লুসিভলি ডায়াগনস্টিক সেন্টার যেগুলো আছে সেগুলো কীভাবে পরিচালিত হচ্ছে এগুলো আমরা মোবাইল কোর্টের মাধ্যমে যাচাই করব একটি বিষয়, এবং কোনো ব্যত্যয় পাওয়া গেলে সেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুল চিকিৎসায় 6 মাসে অন্তত 20টি মৃত্যুর পর তদন্ত কমিটি গঠিত হলেও শাস্তির নজির খুবই কম। অনিয়মে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত না হলে প্রসূতি ও নবজাতকের নিরাপদ চিকিৎসা নিয়ে শঙ্কা কাটবে না বলেই মনে করছেন ভোলাবাসী। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। এবার জানাবো দেশের বাইরের খবর। টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করেছে তেহরানও। হরমুজ প্রণালীতে আমিরাতের পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে এক ভারতীয় নাবিক। আহত হয়েছে আর অন্তত 6 জন। এমন পরিস্থিতিতে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরানে পুনরায় নৌ অবরোধ চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। পারমাণবিক শক্তি রেখে এবার হরমুজ প্রণালীর দখল নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন সেনারা। দেশটির কিশ দ্বীপ, জাম দ্বীপ, কেশম দ্বীপ, বুশের শহর এবং বন্দর আব্বাসে হামলা করেছে তারা। এরই মধ্যে বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এছাড়াও হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছে ভারতীয় নাবিক। আহত হয়েছে আরও কয়েকজন। ইরান যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলার মধ্যেই হরমুজ নিয়ন্ত্রণে নিতে মরিয়া দুদেশ। ইরানের বন্দরে পুনরায় অবরোধ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে 20% টোল আদায় করার পরিকল্পনা তার প্রশাসনের। তবে হরমুজের নিয়ন্ত্রণ কোনোভাবেই যুক্তরাষ্ট্রের হাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি ইরানের সামরিক বাহিনীর। We're hitting them very hard and it'll continue and we'll see what happens, but we're knocking out all of their offensive capability and we're controlling the straits. We're putting the blockade back, and it's a blockade not for anybody but Iran. In other words, anybody doing business with Iran can't go through. Everyone else will be able to go through. ماجراجویی‌ها و شرارت‌های مکرر آمریکا برای دخالت در مدیریت تنگه هرمز. La représentante des États-Unis. এদিকে জাতিসংঘে মার্কিন প্রতিনিধির হুঁশিয়ারি, ইরান যদি হরমুজ প্রণালীর জাহাজে আঘাত করে তবে জরুরি ভিত্তিতে এর জবাব দেয়া হবে। ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলা ও এর জেরে গালফ উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা এভাবে চলতে থাকলে শিগগিরই মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা জাতিসংঘের। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দর। অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দর ব্যারেল প্রতি 2% বেড়ে বিক্রি হচ্ছে প্রায় $85। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। 9 ইউরোপীয় মিত্র দেশের সহায়তায় ইউক্রেন ফ্রেইয়া নামের এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়া প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বড় কিছুই সিদ্ধান্ত নিয়েছেন ন্যাটো জোটের নেতারা। সুলতানা দিনার প্রতিবেদন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাপট এবং ন্যাটো মস্কোর উত্তেজনায় নতুন মোড়। শক্তিশালী রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে টেক্কা দিতে এবার নিজস্ব প্রযুক্তির কৌশলগত অস্ত্র উন্নয়নে বড় পদক্ষেপ নিল ইউক্রেন। রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা এবং ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে 9টি ইউরোপীয় দেশ এবং ইউক্রেন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিরোধী জোট গঠন করেছে। গেল সোমবার প্যারিসের কোয়ালিশন অব দ্য উইং বিষয়ক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজস্ব প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির প্রস্তাব দেন। প্যান ইউরোপীয় প্রতিরক্ষা কর্মসূচিটির আওতায় অ্যান্টি ব্যালিস্টিক অস্ত্র সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। Саме тому ми розпочали нову антибалістичну програму, яка включає в себе координацію політичного, урядового, промислового виміру, та яка може дати масову антибалістичну зброю, систему і ракети до них. Ми назвали цю програму «Фрея». বৈঠক থেকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জানান, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, ব্রিটেন এবং ইউক্রেনের নেতারা ইউরোপের নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল কোয়ালিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।
এছাড়া প্রথমবারের মতো ইউক্রেনকে ফরাসি প্রযুক্তির নির্ভুল গাইডেড বোমা, আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর এবং দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স বা অনুমতি দিয়েছে ফ্রান্স। এছাড়াও পরবর্তী প্রজন্মের ফ্রাঙ্কো ইতালীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের পাশাপাশি ইউক্রেনের কাছে 16টি রাফাল যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশটি। Mais à l'initiative du président Zelensky, nous avons réuni un peu plus tôt une coalition nouvelle, la coalition anti-balistique, réunissant 8 pays au total, l'ensemble d'entre nous y étions, avec nos industriels, qui a permis justement et qui va permettre d'accélérer de manière très concrète la défense anti-balistique de l'Ukraine. জেলানস্কি জানান, ফ্রেইরা নামের প্যান ইউরোপীয় অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মূলত মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের সাশ্রয়ী একটি বিকল্প। ইউক্রেনের প্রতিরক্ষা কোম্পানি ফায়ার পয়েন্ট এটি তৈরি করবে, যার প্রতিটি মিসাইল নিক্ষেপে খরচ প্রায় $7 লাখ মার্কিন ডলার। একটি পূর্ণাঙ্গ প্যাট্রিয়ট ব্যাটারির মধ্যে অন্তর্ভুক্ত থাকে রাডার, কন্ট্রোল স্টেশন, লঞ্চার এবং মিসাইল। সেক্ষেত্রে পুরো সিস্টেমের খরচ হয় প্রায় $100 কোটি মার্কিন ডলার। প্রতিটি মিসাইল নিক্ষেপের খরচ হয় প্রায় $40 লাখ মার্কিন ডলার। জেলানস্কি জানিয়েছেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলার জন্য আগামী 12 মাসের মধ্যেই এই প্রকল্পটি গড়ে তোলা হবে। সুলতানা দিনা, এখন বিশ্ব। আর এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।